আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলাটা শুনানি ছিল। এই শুনানিটা এসআইআর যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরো এসআইআর প্রসেসটা যখন ড্রাফট রোল বেরোলো, তারপর ফাইনাল রোল বেরোবার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে বিপুল সংখ্যক নাম নথিভুক্ত হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির খাতাতে, সেখান থেকে মোটামুটি সুপ্রিম কোর্ট প্রসেসটাকে টেক ওভার করেছে এটা বলা যেতে পারে, এবং তাতে করে স্টেপ বাই স্টেপ কিভাবে কি হবে সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করেছে। কারণ প্রথমে জুডিশিয়াল অফিসারদেরকে এই প্রসেসে এনগেজ করা এবং পরবর্তীতে জুডিশিয়াল অফিসারের শর্টেজ হওয়ার জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে জুডিশিয়াল অফিসার নেওয়ার জন্য আমাদের ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া, এবং পরবর্তীতে ডিস্ট্রিক্ট লেভেলের জুডিশিয়ারি থেকে সাব ডিভিশনাল লেভেলের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট যারা, তাদেরকেও এনগেজ করার জন্য যে সমস্ত নির্দেশগুলো, সেগুলো সমস্তটাই সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। প্রায় 60,06,000-এর বেশি নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল, এবং তার থেকে প্রায় 0.3% বাদ দিলে, অর্থাৎ 1,800টা মতো নাম মতো বাদ দিলে বাকি সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাডজুডিকেট করা সম্ভব হয়েছে। এমনটাই আমাদের ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চকে চিঠি লিখে জানিয়েছেন। এবার এই যে বিপুল সংখ্যক নাম যেটা অ্যাডজুডিকেট হলো, তার মধ্যে প্রায় 55% এরকম যারা কিনা মেন রোলে ইনক্লুড হতে পেরেছেন, অর্থাৎ কিনা যেটা জেনুইন ভোটার লিস্ট বলতে পারেন, সেখানে ইনক্লুড হতে পেরেছেন। এবার তার বাইরে যে বিপুল সংখ্যক যারা পারেননি, তারা কি জেনুইন নয়? সেটা কিন্তু একেবারেই নয়। তারা যে জেনুইন নয় এটা বলা যাচ্ছে না, কারণ তারা তাদের অধিকার রক্ষাতে সুপ্রিম কোর্টেরই নির্দেশিত যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে তারা আপিল করতে পারবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে, এবং সেই মোতাবেক ট্রাইব্যুনালের ফরমেশনও হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টের গত সপ্তাহের অর্ডার অনুযায়ী, সম্ভবত 5 এপ্রিল, এই অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছিল যে ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তন 3 জন প্রধান বিচারপতিকে নিয়ে কমিটি গঠন করতে, এবং এই ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে, ট্রাইব্যুনাল কিভাবে বিচার করবে, কিভাবে নিষ্পত্তি করবে, অ্যাডজুডিকেশনের পরে যারা ট্রাইব্যুনালে আপিল করবে, সেগুলো পদ্ধতি গঠন করতে। সেই মোতাবেক আমাদের ক্যালকাটা হাইকোর্টের তরফের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে লিখে জানিয়েছেন যে 3 জন প্রাক্তন প্রধান বিচারপতির কমিটি অলরেডি গঠন করা হয়ে গেছে। তারা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যেটা, সেটাও তারা নির্ধারিত করে ফেলেছেন, এবং গতকাল অর্থাৎ 12 এপ্রিল তারা যেখানে ট্রাইব্যুনাল বসবে, অর্থাৎ এই জোকাতে একটা জলসম্পদ দপ্তরের, মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিল্ডিং, শ্যামাপ্রসাদ মুখার্জি একটা জলসম্পদ দপ্তর বা এরকম নামটা নেই, আমার পুরোটা মনে পড়ছে না। সেখানে তাদের একটা ইন্টারাকশন পর্বও কিন্তু বিচারপতিদের হয়েছেন, যারা যারা এখানে বিচার করবেন। আর এখনো পর্যন্ত দেওয়া ডেটা অনুযায়ী গত 11 এপ্রিল 2026 পর্যন্ত প্রায় 34,35,000-এর বেশি আপিল ফাইল হয়েছে এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে। এটা গত 11 তারিখের হিসেব, মাথায় রাখতে হবে। তারপরে আরও কিন্তু 2 দিন পেরিয়ে গেছে। এবার এখানে সংখ্যাটা দেখে মনে হচ্ছে এরকমটাই যে অ্যাডজুডিকেশনের পার্টের যদি 60 লাখসের ওপর থেকে থাকে, এবং তার মধ্যে বলছে যে 55% ফাইনাল রোলে তাদের নাম নথিভুক্ত হয়ে গেছে এবং 45%টা বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে 45%-এর থেকে এই ফাইল হওয়া অ্যাপিলের সংখ্যা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এমনটা মনে হচ্ছে যে যারা 28 তারিখের লিস্টে ডিলিটেড ভোটার হয়েছিল, তাদের মধ্যেও হয়তো অনেকে অ্যাপিল করেছে, মনে হচ্ছে এমনটাই। কারণ নাহলে সংখ্যাটা এত বেশি কি করে হতে পারে? প্লাস এটা কমপ্লিট ফিগার নয়, এটা 11 তারিখের ফিগার। এবার এই বিপুল সংখ্যক অ্যাপিল পেন্ডিং থাকা অবস্থায় এই যারা অ্যাপিল করেছে তাদেরকে ভোট দিতে দেওয়া হোক, এরকমটা একটা দাবি সুপ্রিম কোর্টে একটা করা হয়েছিল, প্রেয়ার বলা যেতে পারে, দাবি না বলে। কিন্তু সুপ্রিম কোর্ট তাতে খুব একটা কর্ণপাত করেনি। সুপ্রিম কোর্টে তার পরিবর্তে এই প্রেয়ার করা হলো যে তাহলে যারা এর মধ্যে 23 তারিখের মধ্যে এবং 29 তারিখের মধ্যে রেসপেক্টিভলি, কারণ 23 তারিখে বেশ কিছু বিধানসভা এবং পরবর্তীকালে তার আর বাকি বিধানসভাগুলো 29 তারিখে ভোট আছে, এর মধ্যে যাদের অ্যাডজুডিকেশনের থেকে বাদ যাওয়া ভোটার যারা অ্যাপিল করেছে
তারা যদি ওখানটাতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা জিতে তাদের নাম নথিভুক্ত করতে পারে, তাহলে তাদেরকে যেন ভোট দিতে দেওয়া হয়, এরকমটা একটা প্রেয়ার রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট এটাও বিবেচনার মধ্যে রেখেছেন। তবে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা যেটা আমার মনে হলো সেরকম সুপ্রিম কোর্ট কিছু দেয়নি। আর মামলাটার যেটা পরবর্তী দিন সেইটার ব্যাপারেও সুপ্রিম কোর্ট মানে সেই পিরিয়ডটাতে যে কবে পরবর্তী শুনানি হবে সেটাও সম্ভবত আজকের অর্ডারটা ফাইনালি আপলোড হলে বুঝতে পারা যাবে। তবে আমার মনে হচ্ছে 34 লাখের বেশি অ্যাপিল ফাইল হয়েছে, মানে হচ্ছে শুধুমাত্র অ্যাডজুডিকেটেড ভোটার যাদের নাম পরবর্তীতে বাদ গেল তারাই শুধু অ্যাপিল করেছে তা না, কারণ অন্যরাও যারা ডিলিটেড ভোটার যারা ছিল 28 তারিখের লিস্টে, 28শে ফেব্রুয়ারির লিস্টে, তারাও সম্ভবত অ্যাপিল করেছে। আর একটা জিনিসও মনে হচ্ছে যে অনেকেই এই আশঙ্কা প্রকাশ করছিল যে আমরা অফলাইনে অ্যাপিল করার পরে সেগুলো আদৌ কমিশনের সাইটে আপলোড হচ্ছে কিনা। মনে হচ্ছে যেন কাজটা কমিশন এখনো পর্যন্ত ঠিকঠাকভাবেই ফাংশন হচ্ছে, কারণ নাহলে এত বিপুল সংখ্যক অ্যাপিল এত তাড়াতাড়ি হতো না। যদিও বেশিরভাগ আপিলটাই কিন্তু অনলাইনে হয়েছে, মানে বেশিরভাগ আপিল ফাইল যেটা হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য সেটা অনলাইনে হয়েছে, কারণ যারা আপিল করেছে তারা অনলাইনে আপিল ফাইল করাটাকে সহজ বলে মনে করেছে এবং অনলাইনে ওরা যেহেতু একটা প্রোফার্মাও দিয়ে দিয়েছিল সেটা তাদের পক্ষে সহজ মনে হয়েছে। তো এই ট্রাইব্যুনাল আজ থেকে প্রসেস শুরু করেছে এরকমটাই সুপ্রিম কোর্টকে জানানো হলো, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো কজ লিস্ট বলুন বা কবেকার শুনানি হবে সেই ধরনের লিস্ট সম্পর্কিত কোনো আপডেট আমরা পাচ্ছি না। সুতরাং আমরা এর মধ্যে একবার সরজমিনে অবশ্যই সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাব এবং দেখব যে কি পদ্ধতিতে সেখানে চলছে, কারণ কজ লিস্ট যদি আপলোড না হয় এবং সেটা যদি ইলেকশন কমিশনের পোর্টাল বলুন বা যে কোনো একটা মানে তার যদি ওয়েবসাইটে যদি আপলোড না হয় তাহলে তো যারা দূরে বসে আছে, যারা মামলাকারী, যারা আবেদন করেছে তাদের পক্ষে তো বোঝা সম্ভব নয় যে কার কবে শুনানি হবে। সুতরাং সেটা শুধুমাত্র পাবলিকেশনের মাধ্যমে করলে হবে না, সেটা পোর্টালেও আপলোড করতে হবে বা ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর কোন ঘরে কোনটা হচ্ছে সেটাও এবং আশা করছি যাতে দূর দূরান্ত থেকে যারা বিচারপ্রার্থী তারা যদি সশরীরেও নিজের বক্তব্য পেশ করতে চায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে, তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাদেরকে সেই সুযোগ দেবে এবং তাদের হিয়ারিংয়ে মানে অনলাইনে হিয়ারিং করার সুযোগ দেবে, যেমন করে বিভিন্ন কোর্ট দিয়ে থাকে, যাতে করে প্রত্যেকেই যারা মনে করছে যে তারা নিজেদের বক্তব্য পেশ করে তাদের বিচারটাকে নিজেদের অধিকারের স্বরূপ নিয়ে আসতে পারবে, তারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিয়ার করতে পারে এবং ট্রাইব্যুনালে অ্যাপিয়ার করে তারা তাদের ভোটদানের যেটা কনস্টিটিউশনাল ক্ষমতা, কনস্টিটিউশনাল অধিকার সেটা ছিনিয়ে নিতে পারে।